শুরু করছি পরিজান উপন্যাস লিখেছেন ইহিতা রহমান সানজিদা পর্ব ৩০। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। আমার হৃদয় পানে চাহনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। আর প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই তাহলে এসব রেখেই কি হবে। খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটা ফোড়ে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে সায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষটি আজ অন্য কারো দখলে। অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখতো না, দিত না এই পাষাণ পুরুষকে মন। সায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই সায়ের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়, কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দিবেন? তার মেয়েকে তিনি আরো বড় ঘরে বিয়ে দিবেন। তবে যখন সে শুনেছে সায়ের জমিদারের মেয়ে বিয়ে করে ঘরে তুলেছে, তখন থেকেই হিংসায় জ্বলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না। তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে সায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতেছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলে বোনের কষ্ট বুঝতে ব্যর্থ। তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ির থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ি সম্পর্কে, চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো। তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন সেহরান ভাই নাই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দ শুনে মৃদু হাসল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসল। তারপর বলল, নতুন ভাবি, আপার লগে কথা কইও না, আপার মন ভালা না। দেখো না শেহরান ভাইয়ার লাগে রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। উনার জন্য রুমাল বানাইছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করলো, যাতে চামেলি সব কথা বলে। আর কইও না নতুন ভাবি, খুশি না ফুপু মারে কত্তু কইলো শেহরান ভাইয়ের লগে আপার বিয়া দিতে, কিন্তু মা তো রাজিই হয় না। আপা সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেখো শেষমেশ তোমারে ভাই বিয়া কইরা আনলো। যদি আপার লগে বিয়া হইতো তাহলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরে আগেই বুঝেছে চম্পা সাহেরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরোনার মত থাকতো তাহলে হয়তো পরী জায়গায় চম্পা থাকতো। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়লো, মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হেরে চিনো না তুমি? সালমান শাহ অনেক বড় নায়ক। হ্যাঁ নায়ক। পরী ঠিক বুঝল না, ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবার বলল, নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনুগো বাড়িতে যায় টেলিভিশন দেখি, তুমি দেখবা? না, আমি দেখব না, রাতের বেলা ফুফু বের হতে বারণ করছে। ওহ, তুমি তো নতুন বউ। আহো, আমরা তুমগো ঘরে যাই, দেখি শেহরান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। চামেলি নাচতে নাচতে যেতে লাগলো, আর পরী হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগে পরীর, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে সায়ের। পরী মাগরিবের নামাজ শেষ করে বসেছিল, একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরী ঘরে সম্পূর্ণ একা। দরজার ঠক ঠক আওয়াজ শুনে পরী দরজা খুলল। সায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। পরী খেয়াল করেছে আসার পর থেকে সায়ের কেমন যেন আচরণ করছে। পরীর থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোন কারণে সায়ের এরকম করছে পরী তা ভেবে পাচ্ছে না। এতে খারাপ লাগছে পরীর, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সে প্রথম যেদিন সম্পানের নৌকাতে দেখা হয়েছিল সেদিন থেকেই সায়ের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরীর কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধহয় কেউ কথা বলতে পারে না।
ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটা নারীকে ব্যথিত করে, সেজন্য পরীর মনটা ভীষণ ব্যথিত। কাল থেকে সায়ের কোনো কথা বলেনি পরীর সাথে। পরী কিছু জিজ্ঞেস করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটাও কথা বলেনি সে। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরছে সায়ের। পরী তাকিয়ে আছে সায়ের দিকে। নিজেকে পরিপাটি করে পিছনে ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরী বলে উঠল, কোথায় যাচ্ছেন? সায়ের না তাকিয়ে জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না। থমকে দাঁড়ালো সায়ের। পিছন ফিরে বলল, কেন? ফুপু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরী কয়েক কদম এগিয়ে এলো সায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য, একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না সায়ের, তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে সায়ের চলে গেল, বাইরে গেল না। পরী বলল, কিছু বলবেন না? এবার সায়ের মুখ খুলল, কণ্ঠের গাম্ভীর্যতা এনে বলল, আমার জন্য একাকিত্বে ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পর থেকে। পরীর মনে জানান দিল যে সায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথা সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়ের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে, সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামুন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমনকি অনেক আফসোস করছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সা সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না পা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই। আপনি ফিরবেন কিভাবে? সায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বলে নিজেকে সংযত রাখা অসম্ভব। তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোলো না সায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরী সুখ চেয়েছে বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু সায়ের নিজেই তো বুঝছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে, হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকলো। পরী পেছনে ফিরে সায়েরের দিকে তাকালো। শুয়ে আছে সায়ের, অস্থির চিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবার জানালা দিয়ে বাইরে তাকালো। এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পরী। সায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তার আসতে দেরি হবে। পরী খাওয়ার জন্য সায়েরকে ডাকলো না এবং নিজেও খেলো না। অর্ধেক রাত কাটলো এপাশ ওপাশ করে। সকালে সায়ের আগে ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর সায়েরকে বেশ পছন্দ করেন। তিনিই তার আড়তে কাজ করতে বলেছেন সায়েরকে। আজকে সেখানে যাবে সায়ের। ফুরিয়ে উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরী। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন। আহাজারি করতে করতে খুশিনা দৌড়ে গেলেন উঠানে, আর পড়ে বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, শেহরান কই, ওর বউ কই? সায়েরও সেখানে গেল। বাড়ির সকলেই উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে শেহরান, কোন অপয়া ঘরে তুললি যে কিনা আমার পোলারে খাইয়া দিল? কথাটা বুঝলো না সায়ের, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক? তোরে আর তোর বউরে আইনা আমার পোলারে মাইরা গেল। অলক্ষী মাইয়া ওই আইতে আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরেও খাইব দেখিস। সায়েরের মনে পড়ল এই চাচির ছেলে গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাইল রাত্রে ভালো পোলা ঘুমালো, সকালে আর উঠল না। অহন বউ পোলাপান খাইব কি? সব তোর বউর লইগ্যা হইছে। অলক্ষী, এই সংসার টিকব না শেহরান, টিকব না। সায়ের ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরী। ছলছল নয়নে সে সায়েরের দিকে তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। সায়ের বুঝে গেল এতক্ষণে সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরী কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে।